এই মুহূর্তে বড় যে খবরের দিকে নজর রাখবো, আরো বিপাকে সুজয় কৃষ্ণ ভদ্র। এসএসকেএম হাসপাতাল থেকে ইএসআই জোকাতে স্থানান্তর করা হতে পারে সুজয় কৃষ্ণ ভদ্রকে। আরো বিপাকে সুজয় কৃষ্ণ ভদ্র। ইতিমধ্যেই হাসপাতালের সামনে শুরু হয়ে গিয়েছে তৎপরতা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। রিমিক, তোমার থেকে যেটা জানতে চাইবো যে আজ কি সুজয় কৃষ্ণ ভদ্রকে স্থানান্তর করা হতে পারে, কি জানতে পারছো জানাও আমাদের। দেখো এই বিষয়ে কোনো আর সন্দেহ নেই যে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, তাকে কিন্তু আজকে এসএসকেএম হাসপাতাল থেকে জোকা ইএসআইতে স্থানান্তর করা হবে, এতে কোনো সন্দেহ নেই। কেননা আজকে কলকাতা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে এই একদম রুদ্ধদ্বার শুনানির পরই কিন্তু এই একটা জল্পনা তৈরি হয়েছিল এবং তারপরেই আমরা দেখছি সন্ধ্যে 7টার পর থেকেই এই আমার পেছনে দেখতে পাচ্ছ এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি এমার্জেন্সি বিভাগ, এখানেই কিন্তু গত প্রায় 3 মাসেরও বেশি সময় ধরে কিন্তু ভর্তি রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। নিয়োগ দুর্নীতি এবং লিপস অ্যান্ড বাউন্স মামলায় অন্যতম অভিযুক্ত এবং জেল হেফাজতে থাকা সুজয় কৃষ্ণ ভদ্র। এবং ইতিমধ্যেই কিন্তু জোকা ইএসআই হাসপাতালের যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স কিন্তু এসে পৌঁছেছে এই এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি এমার্জেন্সি বিভাগের সামনে। দেখতে পাচ্ছ সেই চিত্র, একদম 5G অ্যাম্বুলেন্স জোকা ইএসআই এর সেই অ্যাম্বুলেন্স এসছে একদম কার্ডিওলজি এমার্জেন্সি বিভাগের গেট থেকে প্রায় 6-7 হাত দূরেই কিন্তু সেই অ্যাম্বুলেন্স রাখা রয়েছে। ইতিমধ্যেই কিন্তু এই কার্ডিওলজি বিভাগের সামনে কিন্তু নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। আর সিআরপিএফ জওয়ানরা যেমন এসছেন, সিআরপিএফ আধিকারিকরা যেমন এসছেন, তেমনই কিন্তু ইনভেস্টিগেশন অফিসার, এই গোটা তদন্তে যিনি ইনভেস্টিগেট করছেন সেই ইনভেস্টিগেশন অফিসার ইতিমধ্যে কিন্তু এসে পৌঁছেছেন। সেই সঙ্গে কিন্তু এসে পৌঁছেছেন ইডির অন্যান্য আধিকারিকরাও। দেখো গত প্রায় 3 মাসেরও বেশি সময় ধরে কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন এবং যেটা ইডি বারবার করে আদালতের কাছে অভিযোগ জানাচ্ছিল যে সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পেল টেস্ট করতে গিয়ে তারা হয়রানির শিকার হচ্ছে। হসপিটালে গেট অবধি এসেও তাদের ফিরে যেতে হয়েছে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পেল টেস্ট করা যাবে না, হাসপাতালের তরফ থেকে এই কথা জানানো হয়। এবং তারপরেই কিন্তু এই সুজয় কৃষ্ণ ভদ্রর অসুস্থতা নিয়ে কিন্তু কলকাতা আদালতে একাধিক মামলা হয়েছে এবং গতকালও কিন্তু বিজেপির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চে। সেখানেও কিন্তু বলা হয়েছিল যে অভিযোগ করা হচ্ছে বারবার যে সরকারি চিকিৎসা পরিষেবার অপব্যবহার করা হচ্ছে। একটি সরকারি হাসপাতালে শয্যা দখল করে তিনি রয়েছেন, কি তার রোগ কেন ধরা যাচ্ছে না, কেন তার ভয়েস স্যাম্পল টেস্ট করা যাচ্ছে না। কিন্তু তারপরেই কিন্তু গতকালই কিন্তু এই লিপস অ্যান্ড বাউন্স যে মামলা, সেটার কিন্তু তদন্ত রিপোর্ট জাস্টিস অমৃতা সিনহার এজলাসে জমা দেয় ইডি এবং তারপরেই তারা কিন্তু এই ভয়েস স্যাম্পল টেস্টের হয়রানির কথা আদালতকে জানায় এবং তারপরে কিন্তু জাস্টিস সিনহা একটি মেডিকেল টিম তৈরির নির্দেশ দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আজকে যে শুনানি আছে সেই শুনানিতে ইএসআই জোকা হাসপাতালের একজন সিনিয়র মেডিকেল অফিসারকে এবং ইডি জয়েন্ট ডিরেক্টরকে ভার্চুয়ালি উপস্থিত থাকতে হবে। এই ভয়েস স্যাম্পল টেস্ট কীভাবে হয়, তার প্রক্রিয়া কি, কতদিন সময় লাগে, সেটা তিনি বিস্তারিত জানবেন। ফলে সেখান থেকেই কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছিল যে সুজয় কৃষ্ণ ভদ্রর ভয়েস স্যাম্পল টেস্টের জন্য তাকে এসএসকেএম হাসপাতাল থেকে জোকা ইএসআইতে স্থানান্তরিত করার। কিন্তু আজকে রুদ্ধদ্বার এজলাসে কিন্তু সেই শুনানি হয় কিন্তু এবং অর্ডার পর্যন্ত আপলোড করা হয়নি, যথেষ্ট গোপন রাখা হয়েছিল এবং তখনই কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছিল যে বারবার যে ইডি যেটা আদালতকে জানিয়েছিল যে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তারা হাসপাতালে এসে তারা সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল টেস্ট করতে পারছে না। কিন্তু আজকের এই শুনানির পরই কিন্তু একদম দেখতে পাচ্ছ সেই চিত্র, একদম নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রকে এই এসএসকেএম হাসপাতাল থেকে স্থানান্তরিত করে জোকা ইএসআইতে নিয়ে যাওয়া হবে তার ভয়েস স্যাম্পল টেস্টের জন্য। বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা যে অভিযোগ করছিলেন যে সুজয় কৃষ্ণ ভদ্র ভয়েস স্যাম্পল টেস্ট করতে গিয়ে তাদের হয়রানির শিকার হতে হচ্ছে, তারা পারছিলেন না। এমনকি হাসপাতাল এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেও অভিযোগ উঠছিল, আদালতেও পর্যন্ত সেই অভিযোগ করা হয়েছে। তারপরেই কিন্তু নাটকীয় পট পরিবর্তন হয়। আজকে যখন জাস্টিস সিনহার এজলাসে একদম রুদ্ধদ্বার এজলাসে এই মামলার শুনানি হয়, তারপরই কিন্তু গোটা চিত্রটা বলতে যায় নাটকীয়ভাবে কিন্তু একদম কিছুক্ষণের মধ্যেই কিন্তু চলে আসে অ্যাম্বুলেন্স এবং প্রথমে আসেন সিআরপিএফের যে আধিকারিক, তিনি আসেন গোটা অ্যারেঞ্জমেন্ট প্রক্রিয়া দেখার জন্য। তাকে আমরা জিজ্ঞাসা করাতে তিনি বলেছিলেন যে তাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন এসএসকেএম হাসপাতালে কার্ডিওলজি বিভাগের চিকিৎসকদের সঙ্গে কথা বলার জন্য, অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে। তারপরেই কিন্তু দেখা যায় যে ইডির আধিকারিকরা পৌঁছন এবং সিআরপিএফ জওয়ানরা পৌঁছন। তারা গোটা এলাকাটাকে, গোটা এই এমার্জেন্সি যে কার্ডিওলজি এমার্জেন্সি ডিপার্টমেন্ট হচ্ছে তার সামনে কিন্তু একদম তারা নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয় এবং তারপরে কিন্তু আইও এই যে তদন্ত করছে লিপস অ্যান্ড বাউন্সে যে মামলার যে ইনভেস্টিগেটিং অফিসার, সেই আইও কিন্তু মিথিলেশ মিশ্র তিনি এসে উপস্থিত হন এবং ইডির অন্যান্য আধিকারিকরা উপস্থিত হন। দেখো আগেও আদালতে
আদালতের নির্দেশ ছিল, কিন্তু বারবার কিন্তু ইডির আধিকারিকদের ফিরে যেতে হয়েছিল। এই মুহূর্তে দেখাবো কিন্তু আর কয়েক মুহূর্তের অপেক্ষা, কিন্তু অ্যাম্বুলেন্সকে আস্তে আস্তে কিন্তু গেটের সামনে কিন্তু নিয়ে আসা হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে যাওয়ার জন্য। সেই চূড়ান্ত তৎপরতার ছবি সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা একদম ট্রাইব টিভির পর্দায়, যে অ্যাম্বুলেন্স কিন্তু আরও গেটের কাছে নিয়ে আসা হলো। অর্থাৎ শুধুমাত্র সময়ের অপেক্ষা সুজয় কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম থেকে জোকাতে স্থানান্তরিত করার। বারবার যে অভিযোগ কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে করা হচ্ছিল যে তারা আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তারা সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল টেস্ট করতে পারছিল না, তিনি শারীরিক অসুস্থতার কারণে তার ভয়েস স্যাম্পল টেস্ট করা সম্ভব নয়, এই অজুহাত যখন বারবার দেখানো হচ্ছিল সেই নিয়ে কিন্তু বারবার আদালতকে জানিয়েছিল। কিন্তু আজকে কিন্তু এই যে রুদ্ধদ্বার শুনানি জাস্টিস সিনহার, এবং গতকালই আমরা দেখেছি ইডির তদন্ত রিপোর্ট জমা পড়ে এবং সেখানে প্রায় 7.5 কোটি টাকা মূল্যের 8টি সম্পত্তি লিপস অ্যান্ড বাউন্সের বাজেয়াপ্ত করার কথা ইডির রিপোর্টে উল্লেখ করা হয়। এবং তারপরে কিন্তু এই ভয়েস স্যাম্পল টেস্ট নিয়ে অভিযোগ জানানো হয় জাস্টিস সিনহার কাছে ইডির পক্ষ থেকে। তখন তিনি মেডিকেল টিম গঠনের নির্দেশ দেন এবং সেখানে তিনি ভয়েস টেস্ট স্পেশালিস্টকে রাখার যেমন নির্দেশ দিয়েছিলেন। এবং আজকে তার যেই শুনানি হয় সেই শুনানিতে কিন্তু এটা পরিষ্কার ছিল যে সুজয় কৃষ্ণ ভদ্র কিন্তু বিপাকে পড়তে চলেছেন, কেননা ইডির পক্ষ থেকে সরাসরি কিন্তু বলা হয়েছিল ভয়েস স্যাম্পল টেস্টে তাদের অসহযোগিতা করা হচ্ছে, তারা হয়রানি হচ্ছে। এর আগেও আদালতের বারবার নির্দেশ ছিল, আমরা দেখেছি গত শুক্রবারও কিন্তু ইডির আধিকারিকরা পৌঁছেছিলেন চিকিৎসকরা যে তার ভয়েস স্যাম্পল টেস্ট করার জন্য, কিন্তু এই এসএসকেএম হাসপাতালের এই বিভাগ থেকে কিন্তু তাদের ফিরে যেতে হয়েছে। তার শারীরিক অবস্থা ঠিক নয় সেই কারণ দেখিয়ে কিন্তু ফিরে যেতে হয়েছিল। কিন্তু তারপরে কিন্তু গতকাল ইডির তদন্ত রিপোর্ট জমা পড়ার পর একদম আদালতের কাছে সরাসরি অভিযোগ জানানো হয় ইডির পক্ষ থেকে যে ভয়েস স্যাম্পল টেস্টের ক্ষেত্রে অসহযোগিতা করা হচ্ছে। এবং তারপরে কিন্তু মেডিকেল টিম গঠনের নির্দেশ দেন জাস্টিস সিনহা, এবং তিনি জোকা ইএসআই এর সিনিয়র মেডিকেল অফিসারকে আজকে শুনানিতে ভার্চুয়ালি উপস্থিত থাকতে বলেন এবং ইডির জয়েন্ট ডিরেক্টরকে। এবং তারপরেই কিন্তু এই জল্পনাটা তৈরি হচ্ছিল, প্রায় 3 মাস ধরে বারবার কিন্তু অভিযোগ উঠেছে, বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিন্তু অভিযোগ তুলেছে যে কি এমন তার শারীরিক অসুস্থতা, এমনকি এই অভিযোগ উঠেছে তার যে মেডিকেল রিপোর্ট তাতেও কারচুপির অভিযোগ উঠেছে এই এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। কি এমন তার রোগ হয়েছে যে তিনি 3 মাসের উপর বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন, সরকারি চিকিৎসা পরিষেবার অপব্যবহার করছেন, সরকারি হাসপাতালের শয্যা যেটা খুব দুর্মূল্য সহজে পাওয়া যায় না, সেই একটা সরকারি হাসপাতালের শয্যা দীর্ঘদিন ধরে আটকে তিনি রয়েছেন, অথচ তার চিকিৎসার কতটা অগ্রগতি হয়েছে কিছুই কিন্তু পরিষ্কার করা হচ্ছিল না। তার এমনও আবেদন হাইকোর্টে জানানো হয়েছিল যে এই তার সমস্ত রিপোর্ট মেডিকেল রিপোর্ট কেন্দ্রীয় হাসপাতালের চিকিৎসকদের দিয়ে পরীক্ষা করানো হোক, এবং সেই দাবিও কিন্তু উঠেছিল। তারপরেই কিন্তু আদালতে কালকে কিন্তু ইডির পক্ষ থেকে লিপস অ্যান্ড বাউন্স মামলার যে তদন্ত রিপোর্ট ইডি জমা দেয় সেখানেই কিন্তু তারা এই অভিযোগ জানায়। এবং তারপরে কিন্তু আদালতের নির্দেশ আজকে সেই শুনানি হয়, রুদ্ধদ্বার এজলাসে শুনানি হয় জাস্টিস সিনহার। এবং সেখানে কিন্তু কি একটা যে কালীঘাটের কাকু যে বিপাকে পড়তে চলেছেন এবং তার যে ভয়েস স্যাম্পল টেস্টের জন্য ইডি যে এবার আটঘাট বেঁধে নামবে, বারবার যে ফিরে যেতে হয়েছে গত কয়েক বছরে, সেই পরিস্থিতি যাতে কোনোভাবে তৈরি না হয় সেই জন্য কিন্তু রীতিমতো আটঘাট বেঁধেই কিন্তু আজকে ইডি প্রস্তুত হয়ে এসেছে। প্রথমেই কিন্তু সিআরপিএফের আধিকারিক আছেন, তিনি এসে যেটা জানান যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে এখানে আসতে বলেছেন। এই বিল্ডিংয়েই কিন্তু ভর্তি রয়েছেন গত 3 মাসেরও বেশি সময় ধরে সুজয় কৃষ্ণ ভদ্র। তারপরে সিআরপিএফ আধিকারিকরা আসেন, ইডির আধিকারিকরা আসেন, জোকা ইএসআইয়ের অ্যাম্বুলেন্সে করে যে ডাক্তাররা এসেছিলেন সেই চিকিৎসকরা পর্যন্ত ভেতরে গিয়েছেন। এবং আইও যিনি এই যে গোটা তদন্তের যিনি আইও রয়েছেন সেই আইও কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, তিনি ভেতরে গিয়েছেন। এই মুহূর্তে তারা ভেতরে রয়েছে, আর কয়েক মুহূর্তের অপেক্ষা, কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই হয়তো সুজয় কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম হাসপাতাল থেকে ইএসআই জোকাতে স্থানান্তরিত করা হবে তার ভয়েস স্যাম্পল টেস্টের জন্য। তাতে কিন্তু কার্যত শিলমোহর পড়ে গিয়েছে এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে কার্ডিওলজি ইমার্জেন্সি বিভাগের বাইরের চিত্র দেখার পর। তৃপ্তি, রিমিক, দেখো সুজয় কৃষ্ণ ভদ্র সংক্রান্ত একাধিক তথ্য ইডির হাতে আগে থেকেই ছিল, কিন্তু গতকাল ওই সুজয় কৃষ্ণ ভদ্রর 7.5 কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়ার পর কি আরও নড়ে চড়ে বসলো ইডি? লিপস অ্যান্ড বাউন্সের যে 7.5 কোটি টাকার সম্পত্তির হদিশ পেল, তারপর কি আরও নড়ে চড়ে বসলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? কি জানতে পারছো? দেখো তৃপ্তি, যেটা প্রথমেই বলি যে এই লিপস অ্যান্ড বাউন্স সংস্থা, যে সংস্থার একসময় ডিরেক্টর ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার স্ত্রী রুজিতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের সদস্য, এবং অন্যতম সিইও ছিলেন এই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। এবং যেটা ইডি কালকে যে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে লিপস অ্যান্ড বাউন্সের মামলার ক্ষেত্রে, সেখানে কিন্তু বলা হয়েছে লিপস অ্যান্ড বাউন্সের 7.5 কোটি টাকা মূল্যের 8টি সম্পত্তি তারা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে, অ্যাটাচমেন্ট শুরু হয়েছে এবং সেই অ্যাটাচমেন্টে তারা লিস্ট
লিস্ট দিয়েছে, যেটা যেহেতু কনফিডেন্সিয়াল তাই সেটা আদালতে ডিসক্লোজ করা হয়নি যে কী সম্পত্তি কী, এবং সে কথা কিন্তু কালকে ইডি জানানো হয়েছিল। এবং যে কথাটা, সুজয় কৃষ্ণ ভদ্র কিন্তু লিপস অ্যান্ড বাউন্স সংস্থার কিন্তু অন্যতম সিইও ছিলেন, ফলে তার নাম আগে থেকেই জড়িয়েছিল। তিনি ইতিমধ্যেই কিন্তু জেল হেফাজতে ছিলেন এবং তারপরে কিন্তু তার ভয়েস স্যাম্পেল, যে এই তদন্ত করতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো বেশ কিছু ভয়েস ক্লিপিং পেয়েছিল, সেই ভয়েস ক্লিপিং, সেই কণ্ঠস্বর কি সুজয় কৃষ্ণ ভদ্রের কিনা সেটা মিলিয়ে দেখার জন্যই সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পেল টেস্ট করার অনুমতি কিন্তু আদালতের কাছে চেয়েছিল ইডি। কিন্তু সেই অনুমতি কিন্তু আদালতের কাছ থেকে পাওয়ার পরও কিন্তু ভয়েস স্যাম্পেল টেস্ট কোনোভাবেই সুজয় কৃষ্ণ ভদ্রের করা সম্ভব হচ্ছিল না, কেননা তিনি অসুস্থতার কারণে, কার্ডিয়াক সমস্যার কারণে তিনি গত প্রায় 3 মাসেরও বেশি সময় ধরে কিন্তু এই এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। এবং এইখানেই কিন্তু প্রশ্ন উঠেছে যে একজন ব্যক্তি তার কী এমন অসুস্থতা, কী এমন হার্টের সমস্যা হয়েছে, কী এমন তার রোগ হয়েছে যেটা এখনও এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের চিকিৎসকরা ধরতে পারছেন না। একটা সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবার তিনি অপব্যবহার করছেন এমন অভিযোগও উঠেছে। একটা সরকারি হাসপাতালের যে শয্যা, যেটা দুর্মূল্য, সাধারণ রোগীরা যে বেড পায় না, সেখানে একজন রোগী কী করে দিনের পর দিন আজকে 3 মাসেরও বেশি সময় ধরে এসএসকেএম হাসপাতালের একটি শয্যা দখল করে রয়েছেন, এই প্রশ্ন কিন্তু আদালতের মুখে বারবার উঠেছে। এবং তারপরে কিন্তু গতকাল ইডির পক্ষ থেকে লিপস অ্যান্ড বাউন্সের যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে, তদন্ত রিপোর্ট জাস্টিস সিনহার এজলাসে, তারপরেই কিন্তু ঘটনার দিক পাল্টাতে শুরু করে, মোড় নিতে শুরু করে। কেননা ইডি কিন্তু গতকালই কিন্তু জাস্টিস সিনহার এজলাসে কিন্তু সরাসরি অভিযোগ করেছিল যে ভয়েস স্যাম্পেল টেস্ট নেওয়ার ক্ষেত্রে তাদের হয়রানির শিকার হতে হচ্ছে, বাধার শিকার হতে হচ্ছে। তারপরেই কিন্তু জাস্টিস সিনহা, অমৃতা সিনহা কিন্তু একটি মেডিকেল টিম গঠনের নির্দেশ দেন এবং সেখানে ভয়েস স্যাম্পেল টেস্ট স্পেশালিস্ট থেকে শুরু করে চিকিৎসকদের একটা টিম গঠনের নির্দেশ দেন। এবং তারপরে কিন্তু আজকে জোকা ইএসআই হাসপাতালের যে সিনিয়র মেডিকেল অফিসার, তাকে কিন্তু ভার্চুয়ালি এবং ইডি জয়েন্ট ডিরেক্টরকে কিন্তু ভার্চুয়ালি শুনানিতে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। আজকে কিন্তু সেই শুনানি হয়েছিল এবং সেই শুনানিতেই কিন্তু এই নির্দেশ হয়তো দিয়েছেন, কেননা শুনানি রুদ্ধদ্বার এজলাসে কিন্তু শুনানি হয়েছিল। মামলার পক্ষের আইনজীবীরা ছাড়া কোনো বাইরের লোককে কিন্তু এজলাসে অ্যালাউ করা হয়নি। লাইভ স্ট্রিমিং, কলকাতা হাইকোর্টের যে শুনানি, যে লাইভ স্ট্রিমিং হয় সোশ্যাল মিডিয়ায়, সেই লাইভ স্ট্রিমিংও বন্ধ রাখা হয়েছিল। এবং কী অর্ডার আজকে শুনানির পর দেওয়া হয়েছে সেটাও কিন্তু অত্যন্ত গোপন রাখা হয়েছিল হাইকোর্টের পক্ষ থেকে। ফলে একটা জল্পনা তৈরি হচ্ছিল গতকালই যখন ভয়েস স্যাম্পল টেস্ট করতে চেয়ে মেডিকেল টিম গঠন করার আর্জি জানিয়েছিল ইডি, তখনই একটা জল্পনা তৈরি হয়েছিল। এবং তখনই কিন্তু এই জল্পনা তৈরি হয়েছিল যে আরও বিপাকে পড়তে চলেছেন সুজয় কৃষ্ণ ভদ্র। কার্যত একটা নিশ্চিত একটা আলো দেখা যাচ্ছিল, যে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল হয়তো সুজয় কৃষ্ণ ভদ্রকে এবার এসএসকেএম হাসপাতাল থেকে স্থানান্তরিত করে জোকা ইএসআইতে নিয়ে যাওয়া হবে। কেননা লোয়ার কোর্ট, নিম্ন আদালতে কিন্তু আগে থেকেই নির্দেশ রয়েছে যে এসএসকেএম নয়, যদি সুজয় কৃষ্ণ ভদ্র চিকিৎসা করতে হয় তাহলে জোকা ইএসআইতেই করতে হবে। সেই মতোই কিন্তু আজকে বিকেল 3:35 যখন এই শুনানি শুরু হয়েছিল কলকাতা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে, সেই শুনানি চলে প্রায় 4:55 পর্যন্ত। তারপরেই কিন্তু সম্ভাবনা তৈরি হয় এবং আমরা দেখতে পাই যে সন্ধ্যে 7টার মধ্যেই কিন্তু এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সামনে, এমার্জেন্সি বিভাগের সামনে কিন্তু অ্যাম্বুলেন্স এসে পৌঁছয়, জোকা ইএসআইয়ের অ্যাম্বুলেন্স, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। সেই সঙ্গে কিন্তু সিআরপিএফ আধিকারিকরা পৌঁছন গোটা কার্ডিওলজি এমার্জেন্সি বিভাগের সামনে। তারা নিরাপত্তা জোর করতে শুরু করেন। তারপর একে একে ইডির আধিকারিকরা ঢোকেন এবং ইডির যে ইনভেস্টিগেটিং অফিসার আইও, তিনি এসে পৌঁছন। এবং তাতেই কিন্তু কার্যত শিলমোহর পড়ে গিয়েছে যে সুজয় কৃষ্ণ ভদ্রর এসএসকেএম হাসপাতাল থেকে ইএসআই জোকাতে স্থানান্তরিত হওয়া সময়ের অপেক্ষা। আমি আরও একবার আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে এই যে ইএসআই জোকার যে এই 5G অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স কিন্তু প্রায় 40 মিনিটের ওপর ধরে কিন্তু এসএসকেএমের কার্ডিওলজি এমার্জেন্সি বিভাগের সামনে দাঁড়িয়ে রয়েছে। ইডির আধিকারিক আইওরা কিন্তু ভেতরে রয়েছেন। এবং সবথেকে যেটা বড় কথা, কী ঘটনা ঘটেছে, সন্ধ্যে 7টা নাগাদ অ্যাম্বুলেন্স এসে পৌঁছয়, তার আগে কিন্তু সিআরপিএফ আধিকারিক এসে পৌঁছন এবং এই সুজয় কৃষ্ণ ভদ্ররূপে কালীঘাটের কাকুর যে মেডিকেল বোর্ড এসএসকেএম, সেখানকার দুই বোর্ডের 2 সিনিয়র চিকিৎসক, তারা কিন্তু এখন উপস্থিত রয়েছেন। তারা কিন্তু একাধিক সভা করেন, বৈঠক করেন কার্ডিওলজি বিভাগে। তারা বারবার আসেন, সুপারের ঘরে যান এবং যেটা সচরাচর কিন্তু সিনিয়র চিকিৎসকরা সাধারণত সন্ধ্যে রাত্রিবেলা 7টা সাড়ে 7টার পর কিন্তু তারা হাসপাতালে থাকেন না। কিন্তু আজকে কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রের মেডিকেল বোর্ডের সিনিয়র চিকিৎসকরা কিন্তু হাসপাতালে রয়েছেন। তারা ঘন ঘন ইতস্তত এদিক ওদিক দৌড়াদৌড়ি করছেন। তারপরে অ্যাম্বুলেন্স এসে পৌঁছয়, আরও নিরাপত্তা জোরদার করার জন্য আরও সিআরপিএফ বাহিনী নিয়ে আসা হয়, সেখানে এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে। ফলে এই থেকেই কিন্তু প্রায় নিশ্চিত, এমনকি জোকা ইএসআই যে হাসপাতালে যে 5G অ্যাম্বুলেন্স এসছে, সেই অ্যাম্বুলেন্সে করে কিন্তু একজন চিকিৎসকও এসছেন। আমরা এর আগেও দেখেছি
যখন সুজয় কৃষ্ণ ভদ্রকে ইএসআই জোকাতে নিয়ে যাওয়া হয়েছিল, এই অ্যাম্বুলেন্সে কিন্তু এসেছিল, আজকেও কিন্তু একই অ্যাম্বুলেন্স এসছে। ফলে একটা বিষয় যে চূড়ান্ত শিলমোহর তাতে পড়ে গিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই যে ইডি কিন্তু আটঘাট বেঁধেই নেমেছে। এবারে আর কোনো রকম তারা এই সুযোগকে হাতছাড়া করতে চাইছে না। তারা আজকে সুজয় কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম হাসপাতাল থেকে রিমিক, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের নজর থাকবে এসএসকেএম হাসপাতালের দিকে। কখন সুজয় কৃষ্ণকে বের করা হয় আমাদের নজর থাকবে সেদিকে, তুমি আমাদের সঙ্গে থাকো।